মাঝপথে লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে ঘাটতি ১ লাখ কোটি টাকার বেশি। অর্থবছরের শেষ সময়ের অচল অবস্থাকে দুষছেন ব্যবসায়ীরা। নতুন বছরেও সংকট বাড়ার শঙ্কা। রেমিটেন্সের উল্লঙ্ঘনে দেশের রিজার্ভ বেড়ে প্রায় ২,৭০০ কোটি ডলার। IMF এর শর্ত অনুযায়ী নিট রিজার্ভের লক্ষ্য অর্জন। মুদ্রা বিনিময় হারেও ইতিবাচক প্রভাব। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজ নীলফামারীর তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোম সেবা দিতে সময় লাগছে দীর্ঘ সময়। সার্ভার মেরামত করে দ্রুত সচলের আশ্বাস BTCL এর। তীব্র গরমে মরছে মুরগি, ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের খামারিরা। প্রাণী সম্পদ কার্যালয়ের সহযোগিতা না হওয়ার অভিযোগ। উচ্চ তাপমাত্রা সহনশীল জাত পালনের পরামর্শ। এবং ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক মন্দা, কমছে E9 ভিসায় বিদেশি কর্মীর সংখ্যা। বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমার কারণ খুঁজছে কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 2024-25 অর্থ বছর শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা বলছেন শতাংশে নয়, পরিসর বাড়িয়ে পূরণ করতে হবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এদিকে অর্থনীতিবিদদের আশঙ্কা, লক্ষ্যমাত্রা পূরণ না হলে নতুন অর্থ বছরে ঘাটতি আরও বাড়বে। অন্তরা সেনের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার অন্যতম চালিকা শক্তি অর্থ, যার যোগান দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। সদ্য বিদায়ী অর্থ বছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। অর্থ বছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয় 4,63,500 কোটি টাকা। কিন্তু বছরের একদিন বাকি রেখে প্রতিষ্ঠানটির হিসাব বলছে আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,578 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে আদায় হওয়া রাজস্বের চেয়ে 5.68% কম। রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে অনেকেই বলছেন জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেখানে রাজস্ব আদায়ে জোর দিতে হতো কর্মকর্তাদের, সেখানে সরকার ও নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে সৃষ্টি করা হয় অচল অবস্থা, যার প্রভাব পড়েছে অর্থ বছরের শেষ সময়ে। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীরা মনে করেন করের হার না বাড়িয়ে বাড়াতে হবে পরিসর। বর্তমানে যারা ভ্যাট আর ট্যাক্স দিচ্ছে এরকম সংখ্যা যদি গুনি, আমার মনে হয় 50টা হবে না। করের আওতা বাড়াইতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আওতা যদি না বাড়াইতে পারেন তাহলে এটা কোনো গভর্নমেন্ট আসলে এটা সম্ভব পারে না, অতীতেও পারে না আর সামনেও পারবে না। এদিকে রাজস্ব আদায়ের ঘাটতির প্রভাব পড়বে আর্থিক খাতে, এমনটি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে সংকট আরো বাড়বে নতুন অর্থ বছরে। এই বছর তো আসলে একটা চরম একটা উচ্চায়ের মধ্যে দিয়ে সরকারকে পার করতে হয়েছে। তো এটা স্বাভাবিক, কালেকশনস টার্গেট যেটা ছিল সেটা লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামী বছরের জন্য, যে যদি এই বছরে 1 লাখ কোটি টাকা যদি কম হয়, তাহলে আগামী বছরে যে 4,99,000 কোটি টাকা টার্গেট ধরা হয়েছে, এটা কিভাবে আসলে আপনার আহরণ হবে। এবং যদি আমরা এর কাছাকাছি যদি যেতে না পারি, তাহলে আমাদের তো ডেফিসিট আরও বাড়বে। ব্যাংকিং খাত থেকে লোন নেওয়া বলেন, এটা আরও অনেক বেড়ে যাবে, তখন অর্থনীতি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। NBR এর পরিসংখ্যান বলছে গেল 4 অর্থ বছরের কোনো বাড়ি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অর্থ বছরের প্রথম দিনে চলছে ব্যাংক হলিডে। বন্ধ আছে বেশিরভাগ ব্যাংকের শাখা এবং গ্রাহক লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় হচ্ছে না পুঁজি বাজারের লেনদেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রতি বছর 1 জুলাই অর্ধবার্ষিক হিসেবে চূড়ান্ত করার সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো তাদের 6 মাসের আর্থিক হিসাব নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে 1 জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়। এদিন ব্যাংকের কোনো শাখার নগদ চেক জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি সহ অন্যান্য গ্রাহক সেবা বন্ধ থাকে। শুধু বিদায় নিয়ে অর্থ বছরের শেষ দিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 2,666 কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী গতকাল রিজার্ভের সবশেষ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, গ্রস রিজার্ভের পরিমাণ 3,168 কোটি ডলার। স্বল্পমেয়াদী বিভিন্ন বৈদেশিক দায়
দেনা পরিশোধের পরিমাণ বাদ দিয়ে রিজার্ভের নিট হিসাব করা হয়। বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ 2000 কোটি বিলিয়ন ডলার, যা IMF-এর শর্ত পূরণ করেছে। গেল অর্থবছরে 3000 কোটি ডলারের বেশি রেমিট্যান্স আয়ের উপর ভর করে বাড়তে শুরু করে রিজার্ভ। পাশাপাশি রফতানি আয়ও ছিল প্রবৃদ্ধি। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেয়ায় অর্থ পাচার কমেছে বলে ধারণা করা হচ্ছে। রিজার্ভ বাড়ায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রয়েছে। সোমবার আন্তঃব্যাংক ডলারের গড় বিনিময় হার ছিল 122 টাকা 83 পয়সা। দর্শক, রাজস্ব আহরণ এবং রিজার্ভ প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জনাব আব্দুল মজিদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। গতকাল বিদায় নিয়ে অর্থ বছরের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিগত অর্থ বছরটি যেটা গতকাল শেষ হয়েছে, সেটি আসলে কোনোভাবেই একটি সুস্থ অর্থ বছর ছিল না। ওই অর্থ বছরটা শুরুই হয়েছে ছাত্র জনতার আন্দোলনের শুরু দিয়েই, এবং জুলাই আগস্ট মাসের পট পরিবর্তন হয়েছে সরকারের ঠিকই, এবং সেই থেকে গতকাল পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ছিল এই অর্থনীতি, এখনো আছে, এবং সেই অর্থনীতি যথাযথভাবে রিভলভ করেনি, সঞ্চালিত ছিল না। আমরা কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ, তার রেমিটেন্স, এগুলো কয়েকটা দিকে ভালো কিছুটা অগ্রগতি হলেও সার্বিকভাবে কিন্তু অর্থনীতিতে বেসরকারি খাতের বিনিয়োগ স্থবির ছিল বলতে গেলে পারে নাই। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী থাকাতে মানুষের পার্চেজিং পাওয়ারের ভিতরে যথেষ্ট সংকট ছিল, এবং যে অর্থনীতি থেকে, যে ব্যাংক ব্যবস্থা থেকে এই লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই ব্যাংক যেহেতু অর্থনীতির একটা হৃৎপিণ্ড, সেই ব্যাংক ঠিক মতন পারফর্ম করতে পারেনি। ফলে গ্রাহকরাও অনেকের কোনো ব্যাংকের তাদের টাকা পাইতে তাদের অসুবিধা হচ্ছে। এইরকম ধরনের একটি অচল স্থবির একটি অর্থনীতি, যেটা খুব আস্তে আস্তে এগোচ্ছে, এটা ঠিক, একেবারে থেমে যায়নি, একেবারে গর্তে পড়ে যায়নি, মোটামুটি উত্তরণের পথে আছে। সেই অর্থনীতির থেকে রেভিনিউ আর্নিংটা ঠিক অতটা সেইভাবে প্রত্যাশিত ছিল না আর কি, যার জন্য ওই আপনি যেটা বললেন যে বেড়েছে, কি বলে, ঘাটতি বেড়েছে। এই ঘাটতি বাড়ার ব্যাপারটা হবে, এটা কিন্তু একটু বিতর্কিত এই অর্থে, আপনি বড় করে একটা বাজেট করেছিলেন এবং আপনি আয় করেছেন কম, তা সুতরাং ঘাটতি বেশি। আপনার প্রথমে বাজেট করাটাই বেশি করে ধরাটা, কারণ এটা ছিল একটি পতিত সরকারের রেভিনিউ আর্নিং এর টার্গেট ছিল। এই প্রসঙ্গ ধরে আপনাকে বলতে চাই, প্রতি বছর দেখা যায় যে বড় একটা লক্ষ্যমাত্রা বাজেট মানে ধরা হয়, কিন্তু বছর শেষে দেখা যায় সেভাবে পূরণ হয় না। তো এই কাজটা কেন করা হয়? বড় লক্ষ্যমাত্রা কেন ধরা হয় না? এটা আমি বলি, 5ই আগস্টের আগ পর্যন্ত সরকারের উদ্দেশ্য বিধির ভিতরে অনেকটা জটিলতা ছিল। তারা বড় বড় বিরাট ব্যয়ের বাজেট করবেন এবং সেইটার সাথে একটা হিসেব করে এনবিআর পারুক আর না পারুক, তাকে একটা বড় টার্গেট দিয়ে দিতেন, আর টার্গেট দেওয়াতে এই যে গ্যাপগুলো হয়ে যেত। এখন আমি যদি খুব স্বচ্ছ, ধীর এবং নিরপেক্ষভাবে যদি দেখি, তাহলে আমার অর্থনীতিতে অনেক ট্যাক্স নেওয়ার আছে, দেওয়ার আছে, পাওয়ার আছে, কিন্তু আমি সেটা নিচ্ছি না, আমার সিস্টেম সেই ব্যবহার করতেছে না করাতেই আমার ট্যাক্স জিডিপি রেশিও কমে যাচ্ছে। হচ্ছে এখন এইটার থেকে উত্তরণের উপায় বা এই কারণটা হয় যে বাজেট আমার এখন, এবার আপনি লক্ষ্য করেছেন যে বাজেটটা করা হয়েছে, কিন্তু ব্যয়ের বাজেটটা কম করা হয়েছে, কিন্তু আয়ের বাজেটটা বড় করে দেখানো হয়েছে এই জন্যই যে একটা পুশ ফ্যাক্টর এখানে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে ইকোনমিতে যারা কর দেওয়ার কথা তাদের কাছে কেন নেওয়া হচ্ছে না, কিভাবে নেওয়া যায় সেই ব্যবস্থাটা করতে হবে, এবং একই সাথে যারা এক্সিস্টিং করদাতা তাদের উপরে যেন যেই এই মানে অনাবশ্যক প্রেশার ক্রিয়েট না করা হয়। এইটার জন্যই সম্প্রতিকালে এই যে এনবিআর যে সংস্কার যেটা করা হচ্ছে বা করা হয়েছে আর কি, সেটার এই উদ্দেশ্যই এই যে একটা জবাবদিহি পরিবেশ গড়ে উঠুক। একটা জবাবদিহির পরিবেশ গড়ে উঠলে যার কাছ থেকে কর নেওয়ার কথা তার কাছ থেকে ন্যায্য পরিমাণে কর নেওয়া হবে, এবং যে কম বা যে পারে না তার উপরে বারবার চাপানো হবে না। ফলে মানুষ এই জন্যই কর দিতে চায় না। একটা সহনশীল, একটা জবাবদিহিমূলক একটা ব্যবস্থা করলে তখন এই টার্গেট আর টার্গেট পূরণ এগুলোর এই যে জটিলতা, এটা অনেকটা কমে আসবে। জি, এই যে দেখা যায় নতুন অর্থ বছরের জন্য 5 লাখ কোটি টাকা মানে বরাদ্দ করা হয়েছে বা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তো এবছরও দেখা যাচ্ছে যে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কি আপনার মনে হয়, নাকি স্বাভাবিক রয়েছে?
না, আমি মনে করি এটা একটু অ্যাগ্রেসিভ হয়ে ধরারই দরকার আছে। আমি আবার বলছি, গতবারের লক্ষ্যমাত্রাটা ছিল একটি বড় ধরনের ব্যয়ের বাজেটের ভিত্তিতে কোনো প্রকার হিসাব না করে একটা লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু এবারে লক্ষ্যমাত্রাটা করা হয়েছে এই বলে যে ইকোনমিতে অর্থ আছে, আমার এই এরা নিচ্ছে না, নেওয়া হচ্ছে না, ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, টাকা ব্যাংকের থেকে লুট করে সব নিয়ে গেছে, ওখান থেকে যে আমার কর আসতো সেটা আসতেছে না। এখন ওইটা যদি টাকা লুট করার ব্যাপারটা যদি আমি থামাতে পারি, ব্যাংকের লোক ব্যাংকের কাজ করবে, সেখান থেকে যদি আমার কর আসে, আর যার দেওয়ার কথা তার এই যে প্রচুর লোক ফাঁকি দিয়ে দিয়ে চলে গেছে, আপনার চোখের সামনে জি জি জি, সেটাই আমরা প্রত্যাশা করি যাতে মানে রাজস্ব আদায় সঠিক পরিমাণে হয় এবং বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বাড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রাজস্ব আদায় এবং আহরণ রিজার্ভ নানা কিছু নিয়ে। তার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে কথা বলছেন এনসিপি নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে। মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে এবং পুরা বাংলাদেশ তখন শোকে দ্রোহে কেঁপে উঠেছিল, এবং 16ই জুলাইয়ের পর থেকে এই আন্দোলন অন্য দিকে মোড় নেয়। হাজারো লক্ষ ছাত্র তরুণরা রাজপথে নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা সেটি ঘোষণা করে। আমরা আমাদের যে জুলাই পদযাত্রা, যেটিকে আমরা বলছি দেশ গড়তে জুলাই পদযাত্রা, যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। তাই আমরা আজকে আমাদের এই পদযাত্রাটা শুরু করেছি এই রংপুরের পীরগঞ্জ, এই পীরগঞ্জের এই পবিত্র মাটি যেখানে আবু সাইদ শায়িত রয়েছেন, সে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের পদযাত্রা শুরু করছি। আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল, এবং আবু সাইদের মতো অন্য সকল শহীদেরা আমাদের যে লড়াই, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ সহ সকল শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকের দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র জনতার পক্ষ থেকে আবু সাইদ সহ সকল শহীদদের, আহতদের স্মরণ করছি, এবং আমাদের যেই দাবি ছিল যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই 3টি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে, এবং যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব, আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো, এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো, এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এই পদযাত্রা আপনাদেরকেও সাথে পাবো। আমাদের যে বক্তব্য, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি জনগণের কাছে তুলে ধরবেন। আসলে মানুষ কি চায়, এই 1 বছরে মানুষের প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে, এবং আমাদের মধ্যেও আসলে হতাশা রয়েছে, কারণ আমরা এখনো বিচারটা সম্পূর্ণ দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার, সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি। ফলে আমরা মনে করি যে এই যে বলা হচ্ছে যে
যে এইটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল, আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠান আন্দোলন। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি, আলেম সমাজকে স্মরণ করছি এবং শ্রমিক শ্রেণীকে স্মরণ করছি এবং পেশাজীবী সহ সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনে এসেছিলেন এবং প্রবাসী ভাই বোনেরা যারা বিদেশে থেকেও এই আন্দোলনে আমাদেরকে সাহস ও শক্তি জুগিয়েছেন, এই সকল বাংলাদেশিকে আমরা স্মরণ করছি। তাদের প্রতিবাদকে আমরা নিজেদের বুকে ধারণ করছি এবং যে ঐক্যের জায়গা, যে অনুপ্রেরণার জায়গা জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছিল, আমরা তাদেরকে সেই গণঅভ্যুত্থানকে ধারণ করি। জাতীয় নাগরিক পার্টি সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের প্রশ্নের আগে আমাদের এই যে পুরো বাংলাদেশে যে পদযাত্রাটা হবে, এটার আহ্বায়ক হিসেবে সার্জিস আলম আছেন এবং সদস্য সচিব হিসেবে অনিক রায় রয়েছেন। আপনারা সাংবাদিকবৃন্দ অনেকে ঢাকা থেকে এসেছেন, আমরা একটু পরে গাইবান্ধাতে যাব, গাইবান্ধা থেকে রংপুরে যাব, অর্থাৎ আমরা আগামী কয়েকদিন আপনাদের এই রংপুরবাসীর গ্রামে গঞ্জে ডোর টু ডোরে আমরা যাব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেখানে আমরা আমাদের যে ফার্দার কোয়েশ্চেনগুলো সেগুলো আমরা আনসার করব। আজকে শহীদের কবরে এসেছি, জিয়ারত করেছি, আমাদের পদযাত্রা ইনশাল্লাহ চট্টগ্রাম পর্যন্ত যাবে। আপনারা থাকবেন, নতুন বাংলাদেশ আমরা গঠন করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে কথা বলছিলেন এনসিপি নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে নীলফামারীর তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোমগুলো। ইন্টারনেট সেবা দিতে তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন। এতে 10 মিনিটের কাজ করতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। সার্ভারগুলো মেরামত করে দ্রুত কার্যক্রম সচল করার কথা জানিয়েছে জেলা বিটিসিএল কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। অকেজো অবস্থায় পড়ে আছে তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোমগুলো। যন্ত্রাংশও জমেছে ধুলার স্তর, বেঁধেছে মাকড়সার জাল। নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে 30টি ইউনিয়ন পরিষদে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ইনফো সরকার প্রকল্পের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। জেলার প্রায় অর্ধেক ইউনিয়ন পরিষদে 2016 সালে জেলার 10 লাখ মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনা হয়। কিন্তু সংযোগের 2 বছরেই অকেজো হয়ে পড়ে ফাইবার হোমের যন্ত্রাংশ। ইন্টারনেট সেবা দিতে তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন। 10 মিনিটের কাজ করতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। জন্মসনদ ঠিক করার জন্য আসছি, কিন্তু এখানে সার্ভার নষ্ট হওয়ার কারণে ইউনিয়নের উদ্যোক্তার অনেক সমস্যা হচ্ছে। 12টা থেকে এখন বাজে 4টা, এই দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে শুধু এই নেটের কারণেই আর কি। সার্ভারের সমস্যা, নেটের সমস্যা আসলে আর কি লেট হয়। আমরা নিজস্ব টাকা দিয়ে এমবি কিনে চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন রাস্তার সংস্কার কাজ করার সময় কাটা পড়ে তার। সার্ভারগুলো মেরামত করে দ্রুত কার্যক্রম সচল করার কথা জানিয়েছে জেলা বিটিসিএল কর্তৃপক্ষ। অচল লিঙ্কগুলো আছে, এগুলো আমরা সচল করার জন্য বর্তমানে আমাদের টিম কাজ চলমান আছে, প্রক্রিয়া। আর হয়তো আমরা এটি অল্প সময়ের ভিতর এগুলো আমরা হয়তো সবগুলো সচল করে নিব। জেলায় 30টি ইউনিয়ন পরিষদে প্রায় 10 লাখ সুবিধাভোগীকে বিটিসিএল এর সুবিধার আওতায় আনা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর স্বাভাবিক হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য স্বস্তি ফিরেছে শ্রমিক সহ ব্যবসায়ীদের মাঝে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।
গতকাল থেকেই হিলিস্থল বন্দর দিয়ে পুরোদমে আমদানি রপ্তানি বাণিজ্য পণ্য ছাড়ে কার্যক্রম শুরু হয়েছে। তার আগে যে কাস্টম কর্মকর্তাদের যে কমপ্লিট শাটডাউন সেটা কিন্তু প্রত্যাহার হওয়ার পরে এই কর্মসূচি তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে। তো গতকাল থেকে আমরা দেখেছি যে এখানে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য যেমন গতিবৃদ্ধি পেয়েছে, পাশাপাশি পাইকারি ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা পণ্য কিনবার জন্য আসছেন। আর যেই সব ট্রাক এখানে বন্দরে দাঁড়িয়ে আছে সেটা শাটডাউন চলাকালেই কিন্তু হিলিস্থল বন্দরের পণ্যগুলো কিন্তু আমদানি হয়। বর্তমানে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, বাইরে থেকে পাইকারি আসছেন। এই ছিল হিলিস্থল বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক। জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব তরুণ তরুণী, নারী পুরুষ, শিশু, বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিক্সাওয়ালা, সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, গণজাগরণের মাসে, ঐক্যের মাসে। এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব, যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক, এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক, আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। এই হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য। এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 2024-25 অর্থ বছরে উৎপাদন সক্ষমতার চেয়ে বেশি তেল শোধন করেছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আপনারা জানেন যে ইস্টার্ন রিফাইনারি কিন্তু বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত যে জ্বালানি তেল পরিশোধনাগার, এবং এই পরিশোধনাগার কিন্তু তার প্রতিষ্ঠার 57 বছরের যে উৎপাদন ক্ষমতা, সেটা যে সাফল্য, সে সাফল্যতা অর্জন করেছে। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেখানে কিন্তু এই যে ইস্টার্ন রিফাইনারি তার প্রতিষ্ঠার পর থেকে যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতা কিন্তু 15 লাখ টনের মতো কিন্তু সবসময় প্রতি বছর
বছরই দেখা যায় 15 লাখের আশেপাশে কিংবা তার চেয়েও কম জ্বালানি তেলের যে পরিশোধনাগার সেটা করত, কিন্তু এইবারই 15,25,000 টন জ্বালানি তেল পরিশোধন করেছেন। এবং 1968 সালে যখন এটা উৎপাদনে যায় প্রথম, তারপর থেকে এই যে উৎপাদন সক্ষমতা এটা কিন্তু তারা রেকর্ড করেছে। এবং যেহেতু বাংলাদেশের একমাত্র তেল পরিশোধনাগার রাষ্ট্রীয়, সে কারণে এখানে যে সক্ষমতা সেটা আসলে বাংলাদেশের যে জ্বালানি তেলের সক্ষমতা সেটাই জানান দিচ্ছে। পাশাপাশি জ্বালানি তেলের যে নিরাপত্তা সেই জানান দেওয়ার কারণেই আসলে এই যে রাষ্ট্রীয়ত্বর এই পরিশোধনাগার জ্বালানি তেলের সেই সাফল্য নিয়ে কিন্তু এখানে যারা কর্মকর্তা কর্মচারী কিংবা সরকার তারা অনেক বেশি আশার আলো দেখছে। এবং আপনাদেরকে যদি কিছু তথ্য জানাই, এই যে ইস্টার্ন রিফাইনারি সেটা কিন্তু চট্টগ্রামের কর্ণফুলী তীরে 1968 সালে প্রথম উৎপাদনে যায়। তার আগে মূলত আসলে পূর্ব পাকিস্তানি জ্বালানি তেলের চাহিদা মেটানোর জন্য তৎকালীন সরকার 1963 সালে এটা নির্মাণের কাজ শুরু করে। তারপরে 1968 সালে মে মাসে প্রথম বাণিজ্যিক উৎপাদনে যায়। মূলত আসলে মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি তেলগুলো আমদানি হয়, আমাদের তো সাধারণত দেখা যায় যে ক্রুড অয়েল আমদানি হয়, সেই ক্রুড অয়েলগুলো পরিশোধন করে তিনটি যে তেল বিপণন কোম্পানি আছে পদ্মা, মেঘনা, যমুনা, তার মধ্য দিয়ে এই জ্বালানি তেল বাজারজাত করা হয়। আর সারা বিশ্বে কিন্তু আপনারা জানেন যে জ্বালানি তেল দুইভাবে বিক্রি হয়, একটা হচ্ছে পরিশোধিত, আরেকটা হচ্ছে অপরিশোধিত। পরিশোধিত জ্বালানি তেলের দাম অনেক বেশি পড়ে, ফলে জ্বালানি তেলের উপরও কিন্তু বাংলাদেশের যে উৎপাদন, বিশেষ করে শিল্প, কৃষি কিংবা যানবাহন সব কিছুর উপর নির্ভর করে। এই কারণে সরকার চায় জ্বালানি তেলের দাম যত বেশি কম রাখা যায়। আর এই কম রাখার জন্য ক্রুড অয়েল আমদানি করে, সেটা পরিশোধন করলে কিন্তু খরচ কম পড়ে। সে কারণে এই জ্বালানি তেল ক্রুড অয়েল আমদানি করার পর এই যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে পরিশোধন করে তা মূলত তিনটি বিপণন সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ করে। সে কারণে এই যে ইস্টার্ন রিফাইনারির আজকে প্রায় 57 বছর পর উৎপাদনের যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে দেশের জন্য একটি ভালো বার্তা বয়ে নিয়ে আসছে বলছে এখানকার কর্মরত কিংবা যারা আছেন বিশেষজ্ঞ তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। তীব্র গরমে হিট স্ট্রোকে ব্রয়লার মুরগির মৃত্যুতে ক্ষতির মুখে পড়েছেন কুড়িগ্রামের খামারিরা। স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয় থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তাদের। লোকসান ঠেকাতে বাধ্য হয়ে খামার বন্ধের পথে হাঁটছেন অনেকে। এতে উচ্চ তাপমাত্রা সহনশীল জাতের মুরগি পালনের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। বাদশা সৈকতের তথ্য এবং জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। তীব্র গরমে হাঁসফাঁস করছে খামারে লালন পালন করা ব্রয়লার মুরগি। আবার অনেক মুরগির মাথা নুয়ে পড়েছে মাটিতে। ফ্যানের বাতাসে রক্ষার চেষ্টা মালিকের। এক মাসের বেশি সময় ধরে কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন জেলার ব্রয়লার মুরগির খামারিরা। অসহনীয় গরমে নানা হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। এমন পরিস্থিতিতেও মিলছে না স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ। নিজ উদ্যোগে চিকিৎসার পাশাপাশি খামার ঠান্ডা রাখার নানা পদ্ধতি অবলম্বন করেও ক্ষতি কাটানো সম্ভব হচ্ছে না বলে দাবি খামারিদের। এই তাপমাত্রা আসলে মুরগি টিকিয়ে রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। গরমের কারণে পায়খানা খারাপ এসে আবার হিট স্ট্রোকে মারা যায়। 2-3টে ফ্যান লাগাছি, এরপর খাদ্য দিবেন দেখছি, পানি দিবেন দেখছি, ঔষধ দিতেছি, তারপরে আমরা আটকেবার পাবা নিচ্ছি না। মার্কেটে যে সকল ওষুধপত্র পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে কাজ হচ্ছে না। হিট স্ট্রোকের কথা স্বীকার করে উচ্চ তাপমাত্রা সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে খামারিদের লোকসান কমানোর কথা জানায় প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। তাপমাত্রা সহনশীল একটি জাত বিএলআরআই এর মাধ্যমে উদ্ভাবন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করছি যে আগামী বছরই এটি নতুন সহনশীল জাত মাঠে আসবে, তখন খামারিরা এই ঝুঁকির থেকে রেহাই। প্রাণী সম্পদ বিভাগের তালিকায় গত বছর জেলার 9 উপজেলায় 2000-এর বেশি ব্রয়লার মুরগির খামার থাকলেও নানা প্রতিকূল পরিবেশে বর্তমানে নেমে এসেছে 856টিতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। নির্মাণের 18 বছরেও রংপুর বিভাগে চালু হয়নি কৃষকের বাজার। এসব বাজারে চলছে কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, কসাইখানা সহ নানা কার্যক্রম। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করতে কয়েক কোটি টাকা খরচ করা হলেও তা কৃষকের কোনো কাজে আসছে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
এখনও দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি কৃষি, আর এর চালক কৃষক। তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বেশিরভাগ সময় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। এমন বাস্তবতায় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে 2007-08 অর্থ বছরে রংপুর বিভাগে কয়েক কোটি টাকা খরচ করে কৃষকের বাজার নির্মাণ করে সরকার। তবে দীর্ঘ সময়েও এসব বাজারে কৃষকের জায়গা নিশ্চিত করতে পারেনি কৃষি বিভাগ। এসব ভবনে গড়ে উঠেছে কসাইখানা, ব্যায়ামাগার, ভাঙ্গারের দোকান সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি অনেকগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। এখানে প্যাকেটিং হবে, এই সবজি যাবে দেশের বাইরে, সেখানে এখন এখানে বাড়িতে কসাইখানা। পাইকারি ব্যবসা করতাম, আমার ব্যবসা টোটালি বন্ধ। প্রায় 2 বছর থেকে দোকানে বসতে পারি না, গন্ধ বসা যায় না। এই মার্কেটটা যদি আবার এই পরিষ্কার করে আবার চালু করে, তাহলে এই এলাকার কৃষকের সবাই উপকৃত হবে। 2 মাসেও একটা কাজ নেই, করাই লিস্ট দিয়ে এই কমিটি মেটার করার পরে তাও চলতেছে না কমিটি মেটার। কৃষকদের জন্য এমন কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল বিপুল অর্থ খরচ করে। উদ্দেশ্য ছিল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এসব কৃষক বাজার থেকে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারবেন। কিন্তু যে উদ্দেশ্যে এসব কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল, যথাযথ ব্যবস্থাপনার অভাবে কোনোটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নীতিমালা জটিলতা ও সমন্বয়ের অভাবকে দায়ী করে দায় সেরেছে কৃষি বিভাগ। মার্কেটগুলো হচ্ছে পরিচালনার যে কমিটি, এই কমিটির সভাপতি পদাধিকার বলে ওই এলাকার পৌর মেয়র থাকতেন। তো এইরকম কিছু বিষয়ে জটিলতা আছে আর কি নীতিমালা বা পরিচালনা নির্দেশিকা অনুযায়ী। সবাই মিলে মূলত আসলে এখানে আমাদের সমন্বিত একটা যে ফোর্স, সেটি আসলে প্রয়োগ করতে হবে। তাহলে হয়তো আমার মনে হয় যে এই বাজার যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সেটি হয়তো সফল হয়। রংপুর বিভাগে মোট 32টি কৃষকের বাজার নির্মাণ করা হয়। প্রতিটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 2 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করে সফল হচ্ছেন দিনাজপুরের কাহারোল উপজেলার কৃষকরা। দিন দিন চাহিদাও বাড়ছে এই সবজির। স্বাস্থ্যসম্মত উপায়ে চাষ করায় চিচিঙ্গা রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য এবং মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দূর থেকে দেখে সবুজ গালিচা মনে হলেও কাছে যেতেই ফুটে ওঠে লতানো সবুজ ক্ষেত। মাচায় মাচায় ঝুলছে চিচিঙ্গা। গ্যাপ পদ্ধতিতে মাচায় চিচিঙ্গা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কাহারোল উপজেলার তারগাঁও গ্রামের কৃষক বাবুল হোসেন। এটি এক নতুন চাষ পদ্ধতি যা জাগিয়েছে নিরাপদ, স্বাস্থ্য, পরিবেশ ও আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে কৃষি পণ্যে উৎপাদনের এক নতুন সম্ভাবনা। পশু বা পাখির উৎপাত থেকে রক্ষার জন্য দেয়া হয়েছে নেট বা ফাঁদ। চিচিঙ্গা এক সিজনে আমার 20 থেকে 30, আবার 2 দিন পর পর আমার এখান থেকে মোটামুটি এখানে 8,000 থেকে 10,000 টাকা মূল্য পাই আমি। বাবুল হোসেনের মতো কাহারোলের অনেক কৃষকই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে চাষ করছেন এই সবজি। বীজমুক্ত ক্ষেত খুব ভালো লাগছে আমার। ভালো বাজারে সাড়া পাচ্ছে বিক্রিতে, ক্রেতারা নির্দ্বিধায় এই বিষমুক্ত এটা কিনে খাচ্ছে। জৈব বালাইনাশক ব্যবহার করে চাষ করা এসব চিচিঙ্গা সহজে রপ্তানি করা সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ। চিচিঙ্গা ফসলের পাশাপাশি অন্যান্য আমাদের যে গ্যাপের 10টি পণ্য রয়েছে, করলা, শসা, লাউ, এই পণ্যগুলো উৎপাদন গ্যাপ পদ্ধতি অনুসরণ করে উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি। যারা ভোক্তা তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে আমরা একটা শুরু করেছি যে কিভাবে আমরা জনগণকে আমরা নিরাপদ সবজি খাওয়াতে পারি। সেই লক্ষ্যেই কিন্তু এই যে চিচিঙ্গা, পটল, লতি কচু, এটা কিন্তু কাকরোল, এটা কিন্তু আবাদ শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, দিনাজপুর জেলায় 7,120 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা আবাদ করা হয়েছে 15 হেক্টর জমিতে। সময় সংবাদ, দিনাজপুর। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ কোয়ার্টারে বসবাস করছে বহিরাগতরা। 1 দশক আগে তাদের ভাড়া দিয়েছে খোটবোধ। দুর্ঘটনা ঝুঁকি বিবেচনায় কয়েকবার বোর্ডের পক্ষ থেকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও তা মানছেন না বসবাসকারীরা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। জরাজীর্ণ ভবনের দেয়ালে পিলারে ফাটল, ধসে পড়েছে পলেস্তারা।
প্রায় 6 দশক আগে ঠাকুরগাঁও প্রধান কার্যালয়ের পাশেই একতলা ও দোতলা ভবনের স্টাফ কোয়ার্টার নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় 1 দশক আগে বাসা ছেড়ে দেন বরাদ্দ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা। তবে এর পরপরই সরকারি আইন অমান্য করে বাসাগুলো বহিরাগতদের কাছে ভাড়া দেয় খোদ পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে কয়েকবার বোর্ডের পক্ষ থেকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হলেও তা মানছে না বসবাসকারীরা। বাইরে ফ্ল্যাট ভাড়া করতে গেলে 8-10 হাজার টাকা লাগবে, অত ভাড়া আমাদের দেওয়া সম্ভব না। আমাদের এখানে বাড়ি ঘর নেই, এগুলো থাকি এখানে। ফাটল ধরছে এগুলাতে, যে তারপরে লোকগুলো থাকছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায়টা আসলে কে নেবে? আপনারা যদি 1 মাসের মধ্যে বাসা ছেড়ে না দেন তা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমন কঠোরভাবে আর কি নোটিশগুলো দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা বাড়িতে ফাটল ধরছে এবং কি ভূমিকম্প যদি কোনো সময়ের মধ্যে হয় তাহলে বাড়িগুলো ধসে পড়তে পারে। আইন অমান্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পানি উন্নয়ন বোর্ড। ক্যামেরার সামনে শুধু ভবন খালি করার নোটিশ দেওয়ার দায় সারা জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার। যে ভবনগুলোর অবস্থা একেবারেই খারাপ, আমরা সাধারণত সেই সব জায়গায় নতুন করে ভাড়া না দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা আছে তাদেরকেও আমরা বলে দিছি ভবনগুলো ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1962 সাল থেকে 1967 সালের মধ্যে ওই কোয়ার্টারের জন্য অর্ধশত ফ্ল্যাট নির্মাণ করা হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর হ্রাস এবং ব্যয় সংক্রান্ত বিল পাশ হয়েছে। এর উপর বিতর্ক শুরুর সিদ্ধান্ত হয়েছে মার্কিন সিনেটে, যার প্রভাবে ঊর্ধ্বমুখী পুঁজিবাজারগুলো বিপরীতে পড়ে গেছে মার্কিন ডলারের মান, পাশাপাশি নিম্নমুখী অপরিশোধিত তেলের বাজার। বহু নাটকীয়তা শেষে মার্কিন সিনেটে অল্প ব্যবধানে উতরে গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর হ্রাস ও কর ব্যয় সংক্রান্ত বিল। এতে মঙ্গলবার এশিয়ার পুঁজিবাজারগুলোয় বেড়েছে শেয়ার দর, কমেছে মার্কিন ডলারের মান ও জ্বালানি তেলের দাম, বেড়েছে স্বর্ণের দামও। সোমবার বিশ্বব্যাপী পুঁজিবাজারগুলোর সূচক ঊর্ধ্বমুখী ছিল। জাপান বহির্ভূত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বড় সূচক MSCI বেড়েছে 0.5%, আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক 1.8%। ইউরোপের শেয়ার বাজারগুলোর মধ্যে প্যান ইউরোপিয়ান স্টকস 50 সূচক বেড়েছে 0.1% এবং জার্মান ড্যাক্স সূচক 0.2%। এদিকে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের মান 0.3% কমে 143.62 ইয়েনে দাঁড়িয়েছে, আর ইউরোর বিপরীতে গ্রিনব্যাকের দাম 0.1% কমে হয়েছে $1.17। পাশাপাশি অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাকে সামনে রেখে কমেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমেছে $66.58, আর WTI ক্রুডের দাম হয়েছে ব্যারেল প্রতি $64.91। এদিকে স্পট গোল্ডের দাম 0.5% বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $3,319। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক মন্দায় চলতি বছরে কমেছে E9 ভিসায় বিদেশি কর্মীর সংখ্যা, তবে সিজনাল বা মৌসুমী ভিসায় বিদেশি শ্রমিকদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করেছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে দিন দিন বাংলাদেশি শ্রমিকের চাহিদা কমে যাওয়ার পেছনের কারণ খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। শ্রমিকের চাহিদার উপর নির্ভর করে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ। বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়া, তবে হঠাৎ করেই গতি হারাচ্ছে দেশটির অর্থনীতির চাকা। অর্থনৈতিক মন্দার কারণে প্রভাব পড়েছে বিদেশি শ্রমিক চাহিদার উপরও। দেশটিতে অর্থনৈতিক মন্দায় চলতি বছর E9 ভিসায় দক্ষিণ কোরিয়ায় আশঙ্কাজনক হারে কমেছে বিদেশি শ্রমিকের সংখ্যা। সবচেয়ে বড় পতন হয়েছে উৎপাদন শিল্পে। সম্প্রতি এই তথ্য জানায় দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়। চলতি বছরে 10 জুন পর্যন্ত E9 ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল 28,000, যা গত বছরের একই সময় ছিল 36,000। তবে সিজনাল বা মৌসুমী ভিসায় কৃষি, পশুপালন ও গৃহকর্মী খাতে বেড়েছে বিদেশি কর্মীর সংখ্যা। দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজারে অন্যান্য দেশের তুলনায় আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা। আদার্স কোন কোন জায়গায় স্কোপ আছে এবং কী সমস্যাগুলি আছে সেইগুলো আলোচনা করে দেখার জন্য সরজমিনে ক্যাবিনেটের সাথে বসছি,
শিপ বিল্ডিং অথরিটির সাথে বসছি, শিপ ফিশারি কর্পোরেশন তাদের সাথে বসছি, এখানে যে এগ্রিকালচার সমিতি তাদের সাথে বসছি, মিটিং করছি, এখানে আমাদের যে আছে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন যে তাদের সাথে বসছি। কোরিয়ান মালিকরা যখন আবেদন করেন কর্মীদের জন্য তাদের কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য, তখন কিন্তু তাদের আবেদনের শীর্ষ পর্যায়ে পছন্দের পর্যায়ে পড়ছেন না। এর কিছু কারণ আছে, সেই কারণগুলো আসলে বড় কোনো কারণও নয়, সাধারণ ছোট ছোট কারণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছে দেশটির অর্থ মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। স্পেন, ইতালি ও ফ্রান্সে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি। স্পেনে প্রচণ্ড গরমে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পর্যটন শহরগুলোতে হাঁসফাঁস করছেন ভ্রমণ পিপাসুরা। ফ্রান্সে হাসপাতাল এবং কেয়ার হোমগুলোতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ভয়াবহ গরমে একটু শীতল জায়গা, ঠান্ডা পানি আর ছোট্ট ফ্যানই যেন স্পেনের সেভিয়া শহরের রাস্তায় বের হওয়া মানুষের ভরসা। সোমবার শহরটিতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচণ্ড দাবদাহের কারণে বিপাকে পড়েছেন বাসিন্দারা। ভয়ঙ্কর অবস্থা, ঘুমাতে পারছি না, গরমে খাওয়া বন্ধ হয়ে যায়, মাথা কাজ করে না, আর হিট স্ট্রোকের উপসর্গ দেখা দেয়। স্পেনের সেভিয়ায় চলছে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেখানে আসা প্রতিনিধিরাও তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন। হুয়েলভা প্রদেশের এল গ্রানাদো শহরে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া সংস্থা জানায় এবার জুনে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গরম পড়েছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। গাড়ির সব জানালা বন্ধ, এসি চালু ১৬ ডিগ্রিতে। ক্লায়েন্টদের স্বস্তি দিতে দিনের পুরোটা সময় এসি চালিয়ে যেতে হয়। এদিকে ইতালির রোমও পড়ছে তীব্র দাবদাহে। পর্যটকরা আশ্রয় নিচ্ছেন শহরের বিখ্যাত ফোয়ারাগুলোর পাশে। কেউ কেউ পানিতে হাত পা ডুবিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছেন। অনেক পর্যটক সকালেই দর্শনীয় স্থানগুলো ঘুরে নিচ্ছেন, যাতে দুপুরে তীব্র আগুনে পুড়তে না হয়। এমন গরম আমি কখনো অনুভব করিনি, কিন্তু এটা তো রোম, তাই সবকিছুর মাঝেও উপভোগের চেষ্টা করছি। ইতালির ফ্লোরেন্স, বলোনিয়া, পেরুজিয়ার মতো শহরে তাপমাত্রা ঠেকেছে ৪১, ৩৮ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। ২১টি শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। স্থানীয়রা বলছেন এমন গরম এর আগে তারা দেখেননি। ফ্রান্সে প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। কেয়ার হোমে বাইরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বয়স্কদের রাখা হচ্ছে এসি চালিত ঘরে, বাড়ানো হয়েছে পানির মজুদ। বিশ্লেষকরা বলছেন ইউরোপ জুড়ে এই ভয়াবহ তাপপ্রবাহ প্রকৃতির কঠিন বার্তা। এতে থমকে গেছে পর্যটন থেকে শুরু করে স্বাভাবিক কাজকর্ম। রাইসা জান্নাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাঝপথে লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে ঘাটতি ১ লাখ কোটি টাকার বেশি। অর্থ বছরের শেষ সময়ের অচল অবস্থাকে দুষছেন ব্যবসায়ীরা। নতুন বছরেও সংকট বাড়ার শঙ্কা। রেমিটেন্সের উল্লঙ্ঘনে দেশের রিজার্ভ বেড়ে প্রায় $২,৭০০ কোটি। আইএমএফের শর্ত অনুযায়ী নিট রিজার্ভের লক্ষ্য অর্জন। মুদ্রা বিনিময় হারেও ইতিবাচক প্রভাব। এবং তীব্র গরমে মরছে মুরগি, ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের খামারিরা। প্রাণী সম্পদ কার্যালয়ের সহযোগিতা না পাওয়ার অভিযোগ। উচ্চ তাপমাত্রা সহনশীল জাত পালনের পরামর্শ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।